এবার আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগকে বিশাল সুখবর দিল শেখ হাসিনা রাষ্ট্রপতির অধীনে খুব শীঘ্রই দেশে ফিরবেন তিনি। এদিকে শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তাহলে কি খুব শীঘ্র দেশের দায়িত্ব ফিরে পেতে যাচ্ছে শেখ হাসিনার দল আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী হতে যাচ্ছে শেখ হাসিনা? এই সম্পর্কে কি বলছে গণমাধ্যম বিস্তারিত আপনাদেরকে প্রমাণ সহকারে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো, তাই না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। G7 সম্মেলনে ট্রাম্প মোদির বৈঠক এবং ট্রাম্পের ভারত সফরের ঘোষণার পরদিনই শেখ হাসিনা কেন দেশে ফেরার দিনক্ষণ ঘোষণা করলেন? কিভাবে এই আত্মবিশ্বাস পাচ্ছেন শেখ হাসিনা? এর পেছনে কি কাজ করছে বড় কোনো বিশ্বশক্তির গ্রিন সিগন্যাল, বিশেষ করে ওয়াশিংটনের? যদি তিনি ফিরে আসেন তবে বাংলাদেশের রাজনীতিতে কি নতুন ঝড় উঠবে? জ্বালা জ্বালা অন্তর পুরে ছারখার। এরা শেখ হাসিনাকে জমের মতো ভয় পায়। এরা চায় না বঙ্গবন্ধু শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক, কারণ উনি বাংলাদেশে ফিরে আসলে বাংলাদেশে সুনামি বয়ে যাবে। বিশ্বাস হচ্ছে না? উনি বাংলাদেশে ফিরে আসলে বাংলাদেশের বর্তমান সরকার কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে না। বাংলাদেশের কোনো প্রশাসন, সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, বিজিবি বলেন, কেউ কিচ্ছু করতে পারবে না। টাইম ম্যাগাজিন শেখ হাসিনা যে প্রক্রিয়া ফিরতে পারেন বলে ইঙ্গিত দিয়েছিল, তার অনেক কিছুই এখন ভুলে যাচ্ছে। সরকার কি সেই প্রক্রিয়াগুলোর গতি রোধ করতে পারবে? আবার শেখ হাসিনার বক্তব্য নিয়ে সরকার যখন বিচলিত, তখন আওয়ামী লীগের পক্ষ থেকে আবারও দেশব্যাপী মিছিলের ঘোষণা এসেছে। হঠাৎ করে তারেক রহমান সরকার গিয়ে চীন সরকারের সঙ্গে মায়ানমার বাংলাদেশ চীন করিডোর স্থাপনের বিষয়ে যে কথা পাকাপাকি করে এসেছে, সেটাতে গুরুতর আপত্তি আছে মার্কিন যুক্তরাষ্ট্রের। এবং মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসন এতে চরম ক্ষেপেছে এবং সেই ক্ষিপ্ত হয়েই বাংলাদেশ যে মূলত তাদেরই রাজত্ব সেটা প্রমাণ করতেই, সে বার্তা দিতেই সম্ভবত ব্রেন ক্রিস্টেনসেন এ দফায় 250তম স্বাধীনতা দিবস উদযাপনের ভেন্যু হিসেবে বাংলাদেশ সরকারের অনুমতি কিংবা না অনুমতি, বাংলাদেশের কোন রাজনৈতিক দল পক্ষ কে কি মনে করলো সেসবের তোয়াক্কা না করে এই উদযাপনটিকে জাতীয় সংসদ ভবনে নিয়ে গেছে। জানিয়ে দেব এইমাত্র পাওয়া হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, ইতিপূর্বে যে ভিডিওর স্ক্রিপ্টগুলো আপনারা দেখে ফেলেছেন, ইতিমধ্যে কিন্তু বুঝে গেছেন যে আজকের এই ভিডিওটা কি সম্পর্কে হতে চলেছে। তাই আমি আর কথা বাড়াবো না, আপনাদেরকে কিন্তু সেই কাঙ্ক্ষিত ভিডিওটার দিকে নিয়ে যাবো। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করে থাকি, আপনি যদি এই চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তাহলে চলুন দেরি না করে মূল ভিডিওটা একের পর এক দেখতে থাকি। হঠাৎ করে তারেক রহমান সরকার গিয়ে চীন সরকারের সঙ্গে মায়ানমার বাংলাদেশ চীন করিডোর স্থাপনের বিষয়ে যে কথা পাকাপাকি করে এসেছে, সেটাতে গুরুতর আপত্তি আছে মার্কিন যুক্তরাষ্ট্রের। এবং মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসন এতে চরম ক্ষেপেছে এবং সেই ক্ষিপ্ত হয়েই বাংলাদেশ যে মূলত তাদেরই রাজত্ব সেটা প্রমাণ করতেই, সে বার্তা দিতেই সম্ভবত ব্রেন ক্রিস্টেনসেন এ দফায় 250তম স্বাধীনতা দিবস উদযাপনের ভেন্যু হিসেবে বাংলাদেশ সরকারের অনুমতি কিংবা না অনুমতি, বাংলাদেশের কোন রাজনৈতিক দল পক্ষ কে কি মনে করলো সেসবের তোয়াক্কা না করে এই উদযাপনটিকে জাতীয় সংসদ ভবনে নিয়ে গেছেন। বাংলাদেশ সরকার যে কতটা চিড়েচ্যাপ্টা অবস্থায় আছে বড় বড় শক্তিধর দেশগুলোর নানাবিধ চাপে, তার একটা প্রমাণ হিসেবে হাজির হয়েছে বাংলাদেশের সংসদ ভবনের সামনে এক নজিরবিহীন উদযাপন। মানে গত 2024-এর 5ই আগস্টের বিরাট পট পরিবর্তনের পর থেকেই বাংলাদেশের সঙ্গে বিভিন্ন পরাশক্তিগুলোর সম্পর্ক, অতি ঘনিষ্ঠতা কিংবা অতি বৈরিতা এমন পর্যায়ে গিয়েছে যে কখন কি ঘটছে, কেন ঘটছে এবং কিভাবে এই একটি ক্ষুদ্র রাষ্ট্র বাংলাদেশ এসব চাপ সামাল দেবে তা বলা ক্রমেই মুশকিল হয়ে পড়ছে। এবং কোন পক্ষকে খুশি করতে কাজ করছে এবং কোন পক্ষ যে সত্যিকার অর্থে বাংলাদেশ ফার্স্ট বা বাংলাদেশ প্রথম নীতিতে কাজ করছে, সেটাও খুবই একটা সন্দেহের কেন্দ্রে চলে এসেছে। একেবারে নজিরবিহীনভাবে বাংলাদেশের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস পালিত হয়েছে। মানে কোন দেশের স্বাধীনতা দিবস বাংলাদেশের সংসদের দক্ষিণ প্লাজায় পালিত হচ্ছে, বাংলাদেশের সংসদ ভবনের ছবিকে পেছনে রেখে সামনে মার্কিন পতাকা পথ করে উঠছে, সেটা একরকমের একটা অবিশ্বাস্য দৃশ্য হিসেবে বাংলাদেশের পত্রপত্রিকায়, সংবাদ মাধ্যমে, টেলিভিশনে দেখেছেন বাংলাদেশের জনগণ। এ বিষয়ে কোনো মানসিক প্রস্তুতি ছিল না যে এই দৃশ্য দেখতে হবে, যে বাংলাদেশের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সেই সিঁড়িগুলোর ওপর মঞ্চ বেঁধে সেখানে দাপড়ে বেড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভবত এমন একটা বার্তা এ সময়ে না দিয়ে কোনো উপায় ছিল না, কারণ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন সফরে যাওয়ার সাহস করার পর থেকেই ভীষণ ক্ষেপে আছেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে তারেক রহমান চীনের উদ্দেশ্যে রওনা হওয়ার আগের দিন, ছুটির দিন শনিবারে উপস্থিত হয়েই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে জানিয়ে এসেছিলেন যে দীর্ঘমেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর ভরসা করলেই কেবল পস্তাতে হবে না, মানে অন্য কারো সঙ্গে ঘনিষ্ঠতা বা সমর্থন বা ঘনিষ্ঠ যোগাযোগ কোনোভাবে মার্কিন যুক্তরাষ্ট্র পছন্দ করবে না। তখনই সেটা পরিষ্কার করে এসেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু তারেক রহমানের
মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া না পাওয়ার আরেকটা হিসাব আছে। এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, সেখানে সালাউদ্দিন আহমেদ গেলেন, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান গেলেন, ডেপুটি স্পিকার কায়সার কামাল, কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান যে একই রকম ভাবে জামায়াতের আমির শফিকুর রহমানের মতো আমন্ত্রণ পেলেন না, কিংবা যেতে পারলেন না, কিংবা গেলেন না, তাতে প্রশ্নও আসে যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করে নাই, প্রধানমন্ত্রী যান নাই। মানে মার্কিন যুক্তরাষ্ট্রে যেহেতু প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর এখনো ভিসা নিষেধাজ্ঞা বহাল আছে, যেহেতু তিনি সন্ত্রাসবাদ এবং দুর্নীতির লালন পালনকারী হিসেবে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের পরামর্শেই মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কালো তালিকাভুক্ত হয়েছিলেন সেই 2007 সালের 1/11 সময়ে। কাজেই সে কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে তার একটা জাতীয় রাষ্ট্রীয় অনুষ্ঠানে তারেক রহমানকে আমন্ত্রণ জানাতে পারলেন না। সেটা ঘটেছে কিনা এ প্রশ্ন ওই উদযাপন অনুষ্ঠানের দিকে তাকালে চোখে পড়ে। বাংলাদেশ কেমন একটা চিরাচাপ্টা অবস্থায় আছে ভাবেন। মার্কিন যুক্তরাষ্ট্র মহাখাপ্পা সেসব দেশের উপরেও, যেসব দেশ ইরানে তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা, যাকে মার্কিন যুক্তরাষ্ট্র টার্গেট করে হত্যা করেছে, সেই খামেনির স্মরণ সভায় যেসব দেশ তাদের প্রতিনিধি পাঠিয়ে অংশ নিয়েছে, তাদের উপর মহাখাপ্পা হয়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশের ডেপুটি স্পিকার কায়সার কামাল যখন মার্কিন যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন, তখন স্পিকার হাফিজউদ্দিন গিয়েছেন বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করতে ইরানে খামেনির শোক সভায়। আবার ইরান কি বাংলাদেশের উপর খুশি? ইরান পুরো যুদ্ধের সময়টায় বাংলাদেশের জাহাজ বাংলার জয়যাত্রাকে হরমুজ প্রণালী পার হতে দেয় না, কারণ তারেক রহমান সরকার মার্কিন যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠতার কারণে খামেনিকে মার্কিন যুক্তরাষ্ট্র হত্যার পর একটা আনুষ্ঠানিক শোক বার্তা পর্যন্ত প্রকাশ করে নাই বা কোনো নিন্দাবাদ জ্ঞাপন করে নাই। ইরানও বলে রেখেছে তারাও সেসব কোনো দেশকে ভুলবে না যারা ওই সময়ে তাদের পাশে দাঁড়ায় নাই। কাজেই তারেক রহমান সরকারের অনেক কিছু গুলিয়ে পেঁচিয়ে যাচ্ছে। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার ভিসা সমস্যার কোনো সমাধান হচ্ছে না, অথচ মার্কিন যুক্তরাষ্ট্রকে সব দিয়ে দেওয়া হয়েছে বাণিজ্য চুক্তির মাধ্যমে, সেই ইউনুস আমলে, এবং সেই বাণিজ্য চুক্তি তারা একেবারে অক্ষরে অক্ষরে পালন করবেন এ কথা দিয়ে ক্ষমতায় এসেছেন তারেক রহমান। খলিলুর রহমানকে তার পররাষ্ট্রমন্ত্রী করতে হয়েছে, কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্র আবার বলছে যে তারা নাকি পাল্টা আরো কর আরোপ করবে। বাংলাদেশে জোরপূর্বক শ্রম নেওয়া হয় এবং বাংলাদেশে এই শ্রম আইন লঙ্ঘিত হচ্ছে। জোরপূর্বক শ্রমের অভিযোগে বাংলাদেশের উপর আরো কড়া কর প্রয়োগের একটা হুমকি দিয়ে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু তারা আবার কিছুতেই চীনের সঙ্গে বন্ধুত্ব করতে দিতে রাজি নয়। কিন্তু তারেক রহমান একটা বার্তা দিতে, মার্কিন যুক্তরাষ্ট্র যাতে তার ভিসা সমস্যার সমাধান করে, ভারত যাতে তাকে গুরুত্বের সঙ্গে মান্য করে, সেই সব মিলিয়ে তিনি চীন গিয়ে উপস্থিত হয়েছেন বটে, এবং চীনে তার সঙ্গে শেষ পর্যন্ত বহু প্রতীক্ষিত এবং তারেক রহমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বৈঠকটিও হয়েছে, যেখানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। কিন্তু এখন চীনের রাষ্ট্রদূত 4 দিন আগে বাংলাদেশে বসে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে চোখ গরম করে সরাসরি, সকলেই বুঝতে পারছেন এই বার্তা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য, সরাসরি বলে দিয়েছেন বাংলাদেশের বিষয়ে কোনো বিদেশি হস্তক্ষেপ চীন পছন্দ করে না। মানে চীন ভুলতেই বসেছে যে তারাও বাংলাদেশের জন্য বিদেশ বটে, কিন্তু চীন বলছে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না। কারণ চীনের শেষ পর্যন্ত শেখ হাসিনা সরকারের সঙ্গে তাদের অতি ঘনিষ্ঠতাও, যে কারণে একেবারে তিক্ততায় পর্যবসিত হয়েছিল 2024 জুনে শেখ হাসিনা সফরের সময়। এই দফায়ও তারেক রহমান মার্কিন যুক্তরাষ্ট্রের ভয়ে তিস্তা প্রকল্প বিষয়ে কোনো কথা দিয়ে আসতে পারেন নাই চীনকে। কাজেই চীন একদিকে যেমন এই নিয়ে বিরক্ত বিব্রত যে কেন এখন পর্যন্ত তিস্তা প্রকল্পের বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারলো না বাংলাদেশ, অন্যদিকে এই সময়টায় যখন প্রায় মার্কিন যুক্তরাষ্ট্র এতটা প্রভাব বিস্তার করে ফেলেছে বাংলাদেশে, নানা রকম ঘাঁটি তৈরির কথা হচ্ছে বঙ্গোপসাগর সহ বিভিন্ন জায়গায়, তখন চীন তিস্তা প্রকল্পের চেয়েও যাতে বেশি গুরুত্ব দিয়েছে শি জিনপিং এর সঙ্গে বৈঠকে, এবং যেই বিষয়টি নিয়ে শি জিনপিং এর সঙ্গে বৈঠকে আলাপ হয়েছে, যখন তিস্তা নিয়ে কোনো আনুষ্ঠানিক আলাপ হয় নাই, সেটা হচ্ছে বাংলাদেশ, মায়ানমার, চীনের মধ্যে একটা আনুষ্ঠানিক করিডর বা একটা সংযোগ রাস্তা স্থাপনের ব্যাপারে, সেটা তৈরি করার বিষয়ে। বাংলাদেশ, মায়ানমার, চীন এই সংযোগ করিডরটা তৈরি হয়ে গেলে সেটা নিয়েও ব্যাপক শঙ্কিত মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশে যখন মার্কিন যুক্তরাষ্ট্র এমন প্রভাব বলয় বিস্তার করে ফেলেছে বলে ভেবেছে ইউনুস আমলে, এবং সেসব শর্ত মানিয়েই তারেক রহমানকে ক্ষমতায় এনেছে যে তারাই বাংলাদেশে মূলত সামরিক প্রভাব বিস্তারী সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ হয়ে উঠবে, বঙ্গোপসাগর সহ বিভিন্ন স্পর্শকাতর জায়গায় তাদের উপস্থিতি নিশ্চিত করার মাধ্যমে, এবং যে বিষয়ে খলিলুর রহমানের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে একরকম কথাবার্তা পাকা হয়ে গেছে দুটো সামরিক প্রতিরক্ষা চুক্তির বিষয়েও, তখন হঠাৎ করে তারেক রহমান সরকার গিয়ে চীন সরকারের সঙ্গে মায়ানমার বাংলাদেশ চীন করিডর স্থাপনের বিষয়ে যে কথা পাকাপাকি করে এসেছে, সেটাতে গুরুতর আপত্তি আছে মার্কিন যুক্তরাষ্ট্রের, এবং মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসন এতে চরম ক্ষেপেছে, এবং সেই ক্ষিপ্ত হয়েই বাংলাদেশ যে মূলত তাদেরই রাজত্ব সেটা প্রমাণ করতেই, সে বার্তা দিতেই সম্ভবত ব্রেন ক্রিস্টেনসেন এ দফায় 250তম স্বাধীনতা দিবস উদযাপনের ভেন্যু হিসেবে বাংলাদেশ সরকারের অনুমতি কিংবা না অনুমতি, বাংলাদেশের কোন রাজনৈতিক দল পক্ষ কে কি মনে করলো সেসবের তোয়াক্কা না করে এই উদযাপন
ফোনটিকে জাতীয় সংসদ ভবনে নিয়ে গেছেন। আর দেখেন, একদিকে সরকারের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ মানে প্রধানমন্ত্রী তারেক রহমানের তো যাওয়ার সুযোগ হয়েছে কিনা সেটাই বলা মুশকিল। এছাড়া সরকারের শীর্ষস্থানীয় মন্ত্রীরা যেমন উপস্থিত ছিলেন সেখানে জামায়াতে ইসলামীর প্রধান নেতাও। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র দেখাতে চাইছে, যেমনটা খলিলুর রহমান বলেছেন সংবাদ মাধ্যমে, যে জামাত বিএনপি সকলেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়ে একমত হয়েছিল, কাজে এখন শুধুমাত্র ইউনূস সরকারকে এ বিষয়ে দোষী করা চলবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের মাধ্যমে দেখিয়ে দিয়েছে যে সকল বাণিজ্যে বিবেচনায় সমরাস্ত্র থেকে বোয়িং বিমান থেকে সুই সবকিছু কেনার ক্ষেত্রে চীন নয় কিংবা অন্য কোনো দেশ নয়, বাংলাদেশকে যে মার্কিন যুক্তরাষ্ট্রকেই সবচেয়ে গুরুত্ব দিতে হবে সে বিষয়ে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের ঐক্য আছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের যে কোনো জায়গায় যখন ইচ্ছা তার পতাকা উড়িয়ে দিতে পারে। চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ঢাকায় এক সংবাদ সম্মেলন করে বৃহস্পতিবার যখন বলেন যে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে কোনো দেশের হস্তক্ষেপ চীন মেনে নেবে না এবং তিস্তা প্রকল্প বাংলাদেশ যত দ্রুত চাইবে চীন তত দ্রুত এগোবে, তাতে পরিষ্কার হয় চীনেরও লক্ষ্য খুব পরিষ্কার। চীন এখনো যদিও বা বলছে তারেক রহমানের সঙ্গে সফর সফল, কিন্তু এখনো বুঝতে পারছে না যে মার্কিন যুক্তরাষ্ট্রের চোখ রাঙানি উপেক্ষা করে তারেক রহমান সরকার আসলে কি কি চীনকে দিতে পারবে। অন্যদিকে চীন এটাও মনে করিয়েছে যে বাংলাদেশের ক্ষেত্রে চীন সফরের সময় বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত যে অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে চীন, সেটাকেই চীন সবচেয়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে, কারণ বাংলাদেশ ও চীন আঞ্চলিক সংযোগ জোরদারের নতুন বিকল্প নিয়ে কাজ করতে চায়। কিন্তু ইয়াও ওয়েন এটাও বলেছেন যে এসব করিডোরে যুক্ত হতে চাইলে ভারত সহ অন্য যে কোনো দেশও যুক্ত হতে পারে। তার মানে ভারত যুক্ত না হোক, যে কারো চোখ রাঙানি থাকুক, আভ্যন্তরীণ বিষয়ে কেউ হস্তক্ষেপ করলে চীন সেটা মানবে না, মানে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে। এবং চীন বাংলাদেশ মায়ানমার করিডোরটা স্থাপন করেই ছাড়বে। এমন পাল্টাপাল্টি চাপের মধ্যে তারেক রহমান সরকার কিভাবে কতদিন টিকে থাকতে পারেন সেটা একটা প্রশ্ন বটে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র বা চীন কেউই যে খুব সহজে তাদের হিস্সা ছেড়ে দেবে না সেটা বোধহয় খুব সহজেই বলা যেতে পারে, কারণ এই দুদেশকেই ব্যাপক আশা দিয়ে বাংলাদেশে অত্যন্ত বেশি মাত্রায় স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একরকমের দিয়ে ফেলেছিল ইউনূস সরকার। তবে ট্রাম্প প্রশাসনের বার্তাটা কিন্তু খুব পরিষ্কার। ট্রাম্প প্রশাসন ক্ষমতা নেওয়ার পর এই রাষ্ট্রদূতকে পাঠানোর আগে থেকেই বাংলাদেশকে চীনের সঙ্গে অতি ঘনিষ্ঠতার ঝুঁকি বোঝানোই ট্রাম্প প্রশাসনের প্রধান উদ্দেশ্য। এবং এই কথাটাই দায়িত্ব নিয়েছেন পর থেকে 2026-এর শুরু থেকে যেমন মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে বসে বলে আসছেন, তেমনি আবার মনে করিয়ে দিয়েছিলেন তারেক রহমান চীন যাওয়ার ঠিক আগে চীনের সঙ্গে ঘনিষ্ঠতা আর মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর ভরসা না রাখলে। গত কিছুদিন আগেই শেখ হাসিনা টেলিগ্রাম বার্তায় বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ক্লিয়ারলি বলেছেন, গ্রেপ্তার না হয়ে দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাও। এই বক্তব্য শুনেই আমার ইউটিউবের অনেক সাবস্ক্রাইবার আমাকে প্রশ্ন করেছে যে ভাইয়া, আমরা যদি রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাই এবং বিক্ষোভ মিছিল করি, আমরা কিভাবে গ্রেপ্তার এড়িয়ে থাকতে পারবো, এবং অনেক সচেতন থাকার পরেও যদি আমরা গ্রেপ্তার হয়ে যাই তাহলে দলীয়ভাবে কি আমাদেরকে খোঁজখবর নিবে এবং আমাদেরকে দেখবে এবং আমাদের জামিনের ব্যবস্থা করবে? এই সকল বিষয় নিয়ে আমরা কনফিউশন আছি এবং আমরা সংগঠিত হয়ে উজ্জীবিত হয়ে আন্দোলন চালাতে গিয়েও এই সকল কনফিউশনের কারণে আমরা বারবার পিছু হটে যাচ্ছি। আমাদেরকে এই সকল বিষয়গুলো ক্লিয়ার করে একটু খোলাসা করে দেন, তাহলে আমাদের মনের ভিতর যে সকল কনফিউশন আছে এবং যে ভয়গুলো আছে সকল কিছু একেবারে কেটে যাবে। আজকে এই সকল প্রশ্নের জবাব দিব আপনাদের এবং সকল বিষয় এই আলোচনার মাধ্যমে ক্লিয়ার করে দিব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখবেন, সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত, আপনারা যে জেলার, উপজেলার এবং মহানগরের থাকেন না কেন, কোনো না কোনো নেতার আপনারা রাজনীতি করেছেন। আপনারা কোনো বিক্ষোভ মিছিল করার আগে এবং যে কোনো রকমের প্রোগ্রাম করার আগে আপনি যে নেতার রাজনীতি করতেন সেই নেতার সাথে আপনি যোগাযোগ স্থাপন করবেন এবং সেই নেতার সাথে সকল কিছু কথোপকথন করে ক্লিয়ার করে আপনি বিক্ষোভ মিছিল সংগঠিত করবেন রাজপথের মধ্যে। যদি সেই নেতা আপনাকে সাড়া না দেয় তখন আপনাকে অন্য পথ অবলম্বন করতে হবে। তখন দলকে ভালোবেসে শেখ হাসিনার নির্দেশ মেনে নিজ উদ্যোগেই সকল রিস্ক মাথায় নিয়ে আপনাকে আপনার নেতাকর্মী যারা আছে এবং আপনার যারা সহপাঠী আছে তাদেরকে সংগঠিত করে আপনাকে আন্দোলন সংগ্রাম চালিয়ে নিয়ে যেতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, এই দুঃসময়ে অনেক নেতাই তার কর্মীদের খোঁজ খবর নিচ্ছে না। তারা তাদের ফেসবুক আইডি ডিএক্টিভ রেখেছে, তাদের নাম্বার বন্ধ করে বিদেশে মজার জীবন উপভোগ করছে। কিন্তু আপনারা যারা সত্যিকারের আওয়ামী লীগের এবং বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, তারা কখনো কোনো স্বার্থের কাছে মাথা নত করবেন না এবং ভয়ও পাবেন না। একটা জিনিস মাথায় রাখবেন, সকলেই যদি চিন্তা করেন আমি যদি সংগঠিত এখন রাজপথে নামি, আমার জামিন কে করাবে, আমি যদি গ্রেপ্তার হই আমার ফ্যামিলিকে কে দেখবে, সকলের মাথায় যদি এই সকল চিন্তা আসে তাহলে আন্দোলন সংগ্রামও হবে না, বিক্ষোভ মিছিলই হবে না, সকলে আজীবন পালিয়ে থাকতে হবে। এই জামাত এবং বিএনপি বারবার ক্ষমতায় আসবে, বারবার তারা দেশ পরিচালনা করবে। রাজনৈতিক এমন একটা জিনিস, আপনাদেরকে অনেক কিছুই ত্যাগ করতে হবে, অনেক কিছু ত্যাগের বিনিময়ে আপনাকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে ক্ষমতায় আসতে হবে। কিন্তু এটা সত্য,
যদি আপনি আন্দোলন সংগ্রামের জন্য এবং বিক্ষোভ মিছিলের কারণে যদি গ্রেপ্তার হন, কারোর সাথে যোগাযোগ না করেও যদি আপনি বিক্ষোভ মিছিল করেন রাজপথে, অনেক সচেতন থাকার পরেও যদি আপনি গ্রেপ্তার হন, আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের অনেক নেতার উচিত এবং লোকাল যে সকল শীর্ষ পর্যায়ের নেতা আছে তাদেরও উচিত আপনার খবর নেওয়া এবং আপনার জামিনের ব্যবস্থা করা, এবং আপনার ফ্যামিলি যদি দুর্বল থাকে, আপনার ফ্যামিলি যদি সচ্ছল না থাকে, আপনার ফ্যামিলির খোঁজ খবর নেওয়া এবং আপনার ফ্যামিলিকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া। এই সকল বিষয়গুলো যদি আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা এবং যে যে জেলার, উপজেলার এবং মহানগরের শীর্ষ পর্যায়ের নেতারা আছেন, তারা যদি এই সকল কাজগুলো করেন, আপনার নিজেরা দেশে আসা লাগবে না, আপনার নিজেরা রাজপথে নেমে নেতৃত্ব দেওয়া লাগবে না। আপনার নিজ উপজেলা, জেলা এবং মহানগরের আপনার নেতা কর্মীরাই নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগকে সংগঠিত করে রাজপথ কাঁপাবে এবং রাজপথ দখল করবে এবং আওয়ামী লীগকে আবার বাংলাদেশের রাজনীতি ফিরিয়ে আনবে এবং আওয়ামী লীগকে ক্ষমতায় আনার পিছিয়ে তারাই সবচেয়ে বড় ভূমিকা পালন করবে। কিন্তু আপনারা আপনার নেতা কর্মীদের খোঁজ খবর নিতে হবে, তারা যদি গ্রেপ্তার হয়ে যায় তাদেরকে জামিনের ব্যবস্থা করতে হবে এবং তাদের ফ্যামিলি সচ্ছল যদি না থাকে তাদের ফ্যামিলির খবর নিতে হবে। এই সকল বিষয়গুলো যদি না করেন, কতজন বা নিজ উদ্যোগে বিক্ষোভ মিছিল করবে, কতজনই বা নিজ উদ্যোগে আওয়ামী লীগকে সংগঠিত করে নিজের জীবনের রিস্ক নিয়ে জেল জুলুমকে তোয়াক্কা না করে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে? এটাও তো একটা বড় প্রশ্ন। সো এই প্রশ্নের উত্তর হচ্ছে আপনাদের কাছে, আপনারা যারা শীর্ষ পর্যায়ের নেতারা আছেন, আপনারা যারা জেলা, উপজেলা এবং মহানগর পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন, তাদের কাছে তাদেরকে স্পষ্ট বার্তা দিতে হবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এসে যে আমরা তোমাদের পাশে আছি, আমার সাথে তোমাদের যোগাযোগ না হলো তোমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাও, তোমরা তোমাদের ইউনিটের যত আওয়ামী লীগের মতাদর্শ লোক আছে তাদেরকে সংগঠিত করো এবং তাদেরকে সংগঠিত করে রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেলে যদি তোমরা অ্যারেস্ট হও, তাহলে আমরা তোমাদেরকে জামিনের ব্যবস্থা করবো এবং তোমাদের ফ্যামিলির দায়িত্ব নেওয়ার চেষ্টা করবো যতটুকু সম্ভব। এই ক্লিয়ার বার্তা যদি প্রত্যেকটা জেলা, উপজেলা, মহানগরের শীর্ষ পর্যায়ের নেতারা দিয়ে দেয়, তাহলে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে কেউ আর ঠেকাতে পারবে না, তারা আর কনফিউশনও থাকবে না এবং তাদের মনে ভয়ও কাজ করবে না। এই সকল বিষয়গুলোর কারণে এখন আওয়ামী লীগ নিজেদেরকে অনেক বেশি সংগঠিত করার পরেও অনেকেই রাজপথে আন্দোলন সংগ্রামে নামতে ভয় পাচ্ছে এবং অনেকেই এখনো হতাশাগ্রস্ত হয়ে চুপচাপ হয়ে ঘরে বসে আছে। সো এই সকল আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে উজ্জীবিত করতে পারে একমাত্র সেই জেলা, উপজেলার, মহানগরের শীর্ষ পর্যায়ের নেতাদের একটা ভিডিও বার্তার মাধ্যমে, এবং তারা তাদের যে সকল নেতা কর্মীরা এখন নেতৃত্বে আছে বিভিন্ন জেলা, উপজেলা, মহানগরের মধ্যে তাদের সাথে কথোপকথনের মাধ্যমে। শেখ হাসিনা তিনি একজন মহিলা হয়েও তিনি টেলিগ্রাম বার্তার মাধ্যমে বিভিন্ন নির্দেশ দিচ্ছে, বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছে, তিনি কতক্ষণ সেটা করতে পারেন? তিনি দিন রাত 24 ঘন্টা না ঘুমিয়ে প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা পৌরসভা, প্রত্যেকটা উপজেলা, জেলা, মহানগর, প্রত্যেকটা জায়গায় মানুষের সাথে কথা বলছে, নেতা কর্মীদের সাথে কথা বলছে, উজ্জীবিত করছে। কিন্তু তোমার পক্ষে তো সম্ভব না 18 কোটি মানুষের সাথে যোগাযোগ স্থাপন করা। সো এই সকল ভূমিকাগুলো প্রত্যেকটা জেলা, মহানগর এবং উপজেলা শীর্ষ পর্যায়ের আওয়ামী লীগের নেতা কর্মীদেরও অনেক ভূমিকা পালন করতে হবে। তাদেরকে ক্লিয়ার অনেক কিছু বার্তা দিতে হবে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে। আমি এই ভিডিওর মধ্যে যে সকল বিষয়গুলো আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের উদ্দেশ্যে বলেছি, তারা যদি সেই সকল বিষয়গুলো খুব ইজিলি ভাবে হ্যান্ডেলিং করতে পারে এবং ভিডিও বার্তার মধ্যে ক্লিয়ার করতে পারে, কিচ্ছু করা লাগবে না। আওয়ামী লীগের নেতা কর্মীরা অটোমেটিক্যালি উজ্জীবিত হয়ে যাবে, অটোমেটিক্যালি ভাবে নেতৃত্ব তৈরি হয়ে যাবে। আপনারা বিদেশে থাকলো তাদের নেতৃত্বে তারা রাজপথে জয় বাংলা স্লোগানে প্রকম্পিত করবে এবং রাজপথ তাদের নেতৃত্বে দখল হবে। তখন আপনারা আরামসে বাংলাদেশে ফিরে আসতে পারবেন, নেত্রীও আরামসে বাংলাদেশে এই মাসের মধ্যে ফিরে আসতে পারবে এবং বাংলাদেশ আওয়ামী লীগও খুব তাড়াতাড়ি ক্ষমতায় আসতে পারবে এবং আওয়ামী লীগের যে সকল দাবি আছে সে সকল দাবি এই বর্তমান সরকার মানতে বাধ্য হবে। আর যদি না মানে এই বর্তমান সরকার তাদের রেজিম অটোমেটিক্যালি ভাবে পড়ে যাবে এবং তারা সকলে বিদেশ পালাবে। আবার আওয়ামী লীগ ক্ষমতার মসনদে বসবে এবং শেখ হাসিনা ক্ষমতার মসনদে বসে দেশ পরিচালনা করবে। কিন্তু আমি যে সকল বিষয়গুলো এই ভিডিওর আলোচনা বলেছি সে সকল বিষয়গুলো আওয়ামী লীগের উপজেলা, জেলা এবং মহানগরের শীর্ষ পর্যায়ে নেতাদের করতে হবে। তা না হলে আওয়ামী লীগ সংগঠিত হতে এবং গ্রেপ্তার না হয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে অনেক সময় লাগবে এবং আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি ফিরতে অনেক সময়। দর্শক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।